সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যা মামলার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। জাংখারপুলের ঘটনায় ৮ জন অভিযুক্ত। যুদ্ধবিরতি শেষ হতেই আগের রূপে রাশিয়া, রাতারাতি বেশ কয়েকটি অঞ্চলে ড্রোন হামলা। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে 25 রানে পিছিয়ে বাংলাদেশ। সংগ্রহ 1 উইকেটে 57 রান। রাজধানীর জাংখারপুলে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 8 সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ শাস্তি হতে পারে, এমনটাই বলছে প্রসিকিউশন। শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডারদের বিরুদ্ধে চলা তদন্ত শিগগির শেষ হবে বলে জানান চিফ প্রসিকিউটর। 2024 সালে ছাত্র জনতার আন্দোলন দমনে ব্যাপক শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। অনেক জায়গায় ঘটে হতাহতের ঘটনা। রাজধানীর চানখারপুলে প্রাণ হারান 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জন। চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় এবং এ ঘটনায় তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার প্রসিকিউশন জানিয়েছে, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক এডিসি শাহ আলম, সাবেক এসি মোহাম্মদ ইমরুল, সাবেক ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল সুজন, ইমন ও নাসিরের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি। সে কারণেই 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরও যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে। যেমন চানখারপুর এলাকায় শুধু পুলিশ না, কিন্তু সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল। তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে। তিনি জানান, চানখারপুলে সংগঠিত অপরাধের আরও তদন্ত হচ্ছে। সে সময়ের সব অপরাধের সুপিরিয়র কমান্ডার ছিলেন শেখ হাসিনা। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, ইমন ও নাসির কারাগারে আছেন। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ অন্য 4 আসামি পলাতক। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। 166টি প্রস্তাবনার মধ্যে 147টি প্রস্তাবনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একমত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। তবে আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, সবগুলো সংস্কার কমিশন এমনভাবে কাজ করছে যাতে পুনরায় কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী বা শাসক প্রতিষ্ঠিত হতে না পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। 166টি প্রস্তাবনা নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে কমিশন। এরই অংশ হিসেবে সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের 3 প্রতিনিধি। আলোচনার শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনগুলো এমনভাবে কাজ করছে যাতে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী শাসন আবার প্রতিষ্ঠিত হতে না পারে। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। মানুষ যেন তাদের জীবনাচরণের ক্ষেত্রে কোনো অবস্থাতেই প্রতিবন্ধকতার মুখোমুখি না হন। 2 ঘন্টার আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমদ। জানান, 166টি প্রস্তাবনার মধ্যে 147টিতে একমত, 15টিতে ভিন্নমত এবং 4টিতে আংশিক মতামত প্রকাশ করেছে দলটি। আমরা বলেছি যে জনগণের প্রত্যক্ষ সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি। তিনি জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় খেলাফত মজলিস। পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই।
এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। কর ফাঁকির কারণে 2023 সালে 2,30,000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। এর মধ্যে শুধুমাত্র কর্পোরেট কর ফাঁকির পরিমাণই প্রায় 50%। গত 11 বছরে দেশে কর ফাঁকির পরিমাণ বেড়েছে দ্বিগুণের বেশি। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে এসেছে। কর ফাঁকি বন্ধে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো সহ কর ব্যবস্থা ডিজিটালাইজড করার সুপারিশ সিপিডির। সোমবার রাজধানীর ধানমন্ডিতে কর্পোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ শিরোনামে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, যেখানে তৈরি, পোশাক, প্লাস্টিক সহ 5 খাতের 123টি কোম্পানির মতামত নেওয়া হয়। গবেষণায় দেখা যায় 2011 সাল থেকে দেশে কর ফাঁকির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। এর পেছনে উচ্চ কর হার, দুর্বল নজরদারি, জটিল আইন কানুন এবং কর ব্যবস্থায় ব্যাপক দুর্নীতিকে দায়ী করা হয়েছে। রিভিশনটা যদি 40% কমানো যেত, ট্যাক্স রিভিশনটা, এবং যদি ট্যাক্স এক্সপেন্ডিচারটা 48%-এর মতো কমানো যেত। গবেষণায় অংশ নেওয়া 45% কোম্পানি কর্পোরেট কর দেওয়ার সময় কর কর্মকর্তাদের ঘুষ চাওয়ার বিষয়ে অভিযোগ করেন। মাঠ পর্যায়ের এসব অনিয়ম দুর্নীতি না কমিয়ে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন বা মধ্যম আয়ের দেশে উন্নীত হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত সিপিডির। যে 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়নি। সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি, এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি। বাংলাদেশের প্রণোদনা কাঠামো সম্পূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় তৈরি বলে মত সিপিডির। বাংলাদেশের সামগ্রিক আর্থিক লেনদেন একটি একক ডিজিটাল সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে, যাতে করে এই যে কোনো ট্রানজ্যাকশন দেশের যে কোনো জায়গায় হোক, সেগুলোকে যাতে ট্রেস করা যায়, ট্র্যাক করা যায় এবং সেটার আলোকে যাতে তার রিটার্ন সাবমিশনকে ভেরিফাই করা যায়। গণহারে প্রণোদনা দেওয়া বন্ধ করা, 25-26 অর্থ বছরে বাজেটের ট্যাক্স রেট কমপক্ষে 15% করা, কর ব্যবস্থা ডিজিটালাইজড করা, কোম্পানিগুলো রিটার্ন না দিলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা সহ 10টি সুপারিশ করেছে সিপিডি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষার সুযোগ সহ 8 দফা দাবিতে ঢাকায় সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে রাজধানীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় কর্মকর্তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে যানজট দেখা দেয়। এর আগে রবিবার সকালে রাজধানীর শহীদ মিনারের সামনে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সারা দেশের কয়েকশো ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন। ছয় দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সোমবার রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। দুপুর 1টা পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি পালন করে তারা। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে কারিগরি শিক্ষার্থীরা। নগরীর নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে মিছিল বের করা হয়। এতে যোগ দেয় নগরীর সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কারিগরি শিক্ষার্থীরা। চার দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশ নেবেন। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। দোহায় সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ডক্টর ইউনূস। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই 4 ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহিদ আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। মস্কো ঘোষিত 30 ঘণ্টার ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা খানেক পরেই রাতারাতি বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার খবর জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ রবিবার মস্কোর সময় মধ্যরাতে শেষ হয়।
এরপরই সোমবার ভোরে ইউক্রেনের কিয়েভ অঞ্চলের পাশাপাশি খেরসন, দিনিপ্রো, জাপোরিজিয়া সহ বেশ কিছু অঞ্চলে ড্রোন হামলার খবর পাওয়া যায় এবং সতর্কতা জারি করা হয়। এছাড়া দক্ষিণাঞ্চলের শহর মাইকোলাইভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। যদিও রাশিয়ার সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। উভয় পক্ষই একে অপরের উপর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি এই সপ্তাহেই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন শর্ত মেনেই চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন আরও অনেকে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১,২০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে গাজার আল মাওয়াসির তথাকথিত নিরাপদ অঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া পার্শ্ববর্তী লেবাননেও অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে করে প্রাণ গেছে লেবাননের অন্তত ২ জন বেসামরিক ব্যক্তির। চার দিনের সফরে ভারত পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় সোমবার সকালে নয়াদিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় ভ্যান্সকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে। ভ্যান্সের সফর সঙ্গী হিসেবে তার স্ত্রী উষা ভ্যান্স, ৩ সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা রয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, আজই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে। জানিয়ে দেব খেলার খবর। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৩ রানে সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ দল। ব্যক্তিগত ৪ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে মাহমুদুল জয়কে নিয়ে ৪৪ রানের জুটি করেন অভিজ্ঞ মমিনুল হক। তাতে দিন শেষে স্কোর বোর্ডে স্বাগতিকরা জমা করে ১ উইকেটে ৫৭ রান। এর আগে প্রথম ইনিংসে ১৯১ রান করেছিল নাজমুল শান্তর দল। জবাবে শন উইলিয়ামসের ৫৯, ব্রায়ান বেনেটের ৫৭ এবং ন্যাশা মায়াভোর ৩৫ রানে ভর করে প্রথম ইনিংসে ২৭৩ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। ক্যারিয়ারে ১১তম বারের মতো ৫ উইকেট শিকার করেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। পেসার নাহিদ রানা ৩টি এবং হাসান মাহমুদ ও খালেদ আহমেদের শিকার ১টি করে উইকেট। সন্ধ্যার সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই গণহত্যা মামলার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। চাংখারপুলের ঘটনায় ৮ জন অভিযুক্ত। যুদ্ধবিরতি শেষ হতেই আগের রূপে রাশিয়ার রাতারাতি বেশ কয়েকটি অঞ্চলে ড্রোন হামলা। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত ১১টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।